বন্ধুরা শুনুন, মেট্রোপলিস শহরের সবচেয়ে অভিজাত এলাকা সিলভার লেনের ৯ নম্বর পেন্টহাউসটিতে বিরাজ করছিল অদ্ভুত এক নিস্তব্ধতা। তবে সেই নিস্তব্ধতার গভীরে লুকিয়েছিল এক অজানা উত্তেজনা। এই পেন্টহাউসের মালিক ছিল দেবরাজ সিংহ। ২৮ বছর বয়সে দেবরাজের হাতে এমন সবকিছুই ধরা দিয়েছিল যা সাধারণ মানুষের কাছে কেবলই অধরা স্বপ্ন। শত কোটি টাকার আইটি সাম্রাজ্য, বিদেশি গাড়ি এবং এমন এক ক্ষমতা যে সবাই তার সামনে মাথা ঝুঁকিয়ে কথা বলত। তবে দেবরাজের মধ্যে একটি বিষয়ের চরম অভাব ছিল: নীতিবোধ এবং সততা। তার কাছে পৃথিবীর যে কোনো বস্তুই নির্দিষ্ট অর্থের বিনিময়ে কেনা সম্ভব ছিল। সেই বাড়িতেই গত ৩ মাস ধরে একটি ছেলে কাজ করছিল, যার নাম ছিল নয়ন। নয়ন দেখতে যতটা সাদামাটা ছিল, তার চোখে ঠিক ততটাই তীক্ষ্ণতা এবং আত্মবিশ্বাস ছিল। সে শহরের একটি বস্তিতে থাকত এবং নিজের পঙ্গু বাবার চিকিৎসার জন্য দিন-রাত খাটত। দেবরাজের দামি গাড়িগুলোর রক্ষণাবেক্ষণ করা তার প্রধান দায়িত্ব ছিল। কিন্তু তার চালচলন এমন ছিল যে দেবরাজের মতো দাম্ভিক মানুষও তাকে অবাক হয়ে পর্যবেক্ষণ করতে বাধ্য হতো। এক বিকেলে যখন বৃষ্টির ছাঁট খুব তীব্র ছিল, দেবরাজ তার লাউঞ্জে ইজি চেয়ারে হেলান দিয়ে বসেছিল। সে দেখল নয়ন গাড়ির ইঞ্জিন পরিষ্কার করছে। তার কপাল থেকে এক ফোঁটা ঘাম মাটিতে পড়ল। দেবরাজের মাথায় এক কুৎসিত চিন্তার উদয় হল। তার মনে হল, যার পকেটে টাকা আছে সে যে কোনো মানুষের শতটা কিনে নিতে পারে। সে টেবিলের উপর রাখা তার চেক বই থেকে ৫ লাখ টাকার একটি চেক লিখল। সে চেকটি নয়নের দিকে ছুঁড়ে দিয়ে বলল, নয়ন শোনো। নয়ন কাজ থামালো এবং জিজ্ঞাসু দৃষ্টিতে দেবরাজের দিকে তাকালো। দেবরাজের চোখে এক ধূর্ত চমক ছিল। সে বলল, এই নাও ৫ লাখ টাকা। আজ রাতে তোমাকে আর বাড়ি ফিরতে হবে না। শুধু পুলিশের কাছে গিয়ে আমার গত রাতের অ্যাক্সিডেন্টের দায়টা নিজের কাঁধে নিতে হবে। আমি কি বলছি তা নিশ্চয়ই বুঝতে পারছ। নয়ন অবাক হয়ে গেল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তার হাত শক্ত হয়ে মুষ্টিবদ্ধ হল, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখল। সে ধীর কণ্ঠে বলল, বস, আমি এখানে গাড়ির কাজ করতে আসি, নিজের জীবন বিক্রি করতে নয়। দেবরাজ অট্টহাসি হেসে উঠল। কাজই তো, শুধু এই কাজটাই একটু ভিন্ন। দেখো নয়ন, তোমার মতো মানুষেরা সারা জীবন খেটেও এত টাকা জমাতে পারে না যতটা আমি এক পলকে ছুড়ে দিই। এটা তো শুধু অগ্রিম। তুমি যদি আমার এই কাজটা করে দাও, তবে আমি চিরকালের জন্য তোমার পরিবারের দারিদ্র্য দূর করে দেব। নয়নের চোখে কোনো ভয় ছিল না, বরং ধিক্কার ছিল। সে মাটিতে পড়ে থাকা সেই চেকটি তুলে নিল। দেবরাজের মনে হল সে রাজি হয়ে গেছে। তার মুখে এক অহংকারী হাসি ফুটে উঠল, কিন্তু পরের মুহূর্তেই নয়ন সেই চেকটি দেবরাজের মুখে ছুঁড়ে মারল। বস, আপনার ব্যাংক ব্যালেন্স হয়তো অনেক বিশাল, কিন্তু আমার সততা আপনার এই পুরো কোম্পানির চেয়েও অনেক বেশি দামি। আপনি ৫ লাখ টাকায় আমার বিবেক কেনার দুঃসাহস করেছেন। আপনার মতো মানুষ হয়তো কখনোই বুঝবে না যে কিছু জিনিস টাকা দিয়ে নয়, আত্মসম্মান দিয়ে অর্জন করতে হয়। নয়ন কড়া গলায় জবাব দিল। দেবরাজের চেহারা রাগে লাল হয়ে গেল। তোর এত স্পর্ধা? তুই এক সামান্য মেকানিক হয়ে আমার মুখের ওপর চেক ছুঁড়ে মারছিস? জানিস আমি কে? আমি চাইলে এক্ষুনি তোকে চুরির দায়ে জেলে ঢুকাতে পারি বা চিরতরে গায়েব করে দিতে পারি। নয়ন নির্ভয়ে উত্তর দিল, আমি তো এমনিতে হারাবার মতো কিছুই রাখি না বস, কিন্তু আপনার কাছে যে বিশাল সাম্রাজ্য আছে তার ভিত অত্যন্ত নড়বড়ে। যেদিন আপনি আমার আসল পরিচয় জানতে পারবেন, সেদিন আপনার নিজের এই ক্ষমতার ওপর প্রবল বিতৃষ্ণা জন্মাবে। এই কথা বলে নয়ন নিজের টুল বক্স গুছিয়ে পেন্টহাউস থেকে বেরিয়ে গেল। দেবরাজ অপমানের আগুনে পুড়তে পুড়তে সেখানেই দাঁড়িয়ে রইল। তার মনে হল এক সামান্য মেকানিক তার অহংকার ভেঙে চুরমার করে দিয়েছে। সে সাথে সাথে তার প্রধান নিরাপত্তা আধিকারিক সুরেশকে ফোন করল। সুরেশ, এই নয়ন ছেলেটির সমস্ত নাড়ি ভুড়ির খবর বের করো। সে কোথায় থাকে, কোথায় যায়, কার সাথে মেশে। আমার তার প্রতিটি মুহূর্তের খবর চাই। আমি দেখতে চাই এই সততার নাটক আর কতদিন সে চালিয়ে যেতে পারে। পরবর্তী 2 দিন ধরে দেবরাজ নয়নের গতিবিধির ওপর নজর রাখল। তার ধারণা ছিল নয়ন হয়তো অন্য কোনো গ্যারেজে কাজ খুঁজবে বা ভয়ে লুকিয়ে থাকবে। কিন্তু সুরেশ তাকে যে খবর দিল তা দেবরাজের পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিল। সুরেশ জানালো,
স্যার, নয়ন রোজ সন্ধ্যায় গ্যারেজ বন্ধ করার পর শহরের সবচেয়ে সুরক্ষিত এলাকা সাইবার হাবের একটি পুরনো বিল্ডিংয়ে যায়। সেখানে কেউ তাকে মেকানিক বলে না, আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো সে যে গাড়িতে করে সেখান থেকে বেরোয় তার নাম্বার প্লেটে সরকারি প্রতীক লাগানো। দেবরাজের মাথা বন বন করে ঘুরে গেল। কি, একজন মেকানিক আর সরকারি গাড়ি? এসব কি গাঁজাখুরি গল্প? দেবরাজ ঠিক করল সে নিজে গিয়ে সত্যতা যাচাই করবে। সে তার স্পোর্টস কার নিয়ে সেই ঠিকানাতেই পৌঁছল যেখানে নয়ন গিয়েছিল। সে দেখল যে নয়ন একটি বিশাল লোহার গেটের ভেতরে ঢুকছে, আর অসস্ত্র নিরাপত্তা রক্ষীরা তাকে স্যালিউট করছে। দেবরাজ লুকিয়ে পেছনের একটি সার্ভিস গেট দিয়ে ভেতরে ঢুকে পড়ল। সেখানে সে যে দৃশ্য দেখল তা তার হুঁশ উড়িয়ে দিল। ভেতরে একটি বড় কনফারেন্স রুম ছিল, যেখানে অনেক আইপিএস অফিসার বসেছিলেন। নয়ন সেখানে কোনো ময়লা পোশাকে নয়, বরং একটি ফর্মাল স্যুটে ছিল। তার হাতে কিছু ডিজিটাল ট্যাবলেট ছিল। ঠিক তখনই সেখানে এক সিনিয়র অফিসার এসে বললেন, চিফ, আজকের ব্রিফিংয়ের জন্য সবকিছু প্রস্তুত, আমরা কি শুরু করব? নয়ন গম্ভীরভাবে মাথা নাড়ল এবং প্রজেক্টরের দিকে এগিয়ে গেল। দেবরাজ কাঁচের জানালার পেছন থেকে সব দেখছিল। তার বুকের ধুকপুকানি দ্বিগুণ হয়ে গিয়েছিল। যাকে সে 5 লাখ টাকায় কিনতে চেয়েছিল সে আসলে কে? তখনই স্ক্রিনে ফুটে ওঠা ব্যানারের দিকে তার নজর পড়ল, যাতে লেখা ছিল স্পেশাল ডিরেক্টর, সিবিআই, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং বিভাগ। দেবরাজের কপালে ঘাম দেখা দিল। নয়ন কোনো সাধারণ মেকানিক ছিল না, সে একজন আন্ডারকভার এজেন্ট ছিল, যে গত কয়েক মাস ধরে শহরের বড় বড় কর্পোরেটদের সাইবার জালিয়াতির তদন্ত করছিল, এবং দেবরাজের নাম তার হিট লিস্টে সবার উপরে ছিল। নয়ন লেজার পয়েন্টার হাতে নিল এবং তার গম্ভীর কণ্ঠস্বর পুরো ঘরে প্রতিধ্বনিত হল। কিছু অপরাধীর মনে হয় যে টেকনোলজি আর টাকাই ভগবান। তারা ভাবে যে তারা যে কারো অসহায়তার সুযোগ নিয়ে আইনকে বোকা বানাতে পারে, কিন্তু তারা জানে না যে সাইবার সেলের চোখ সব সার্ভারেই রয়েছে। খুব শিগগিরই এক বড়সড় স্ক্যামের পর্দা ফাঁস হতে চলেছে। দেবরাজ বুঝতে পারল যে সে কত বড় বোকামি করে ফেলেছে। সে শুধু একজন শীর্ষ আধিকারিককেই অপমান করেনি, বরং নিজের কফিনে নিজেই পেরেক পুঁতেছে। সে নিঃশব্দে সেখান থেকে পালানোর চেষ্টা করতে লাগল, কিন্তু ঠিক তখনই তার কাঁধে একটা শক্ত হাতের স্পর্শ অনুভূত হল। সিং সাহাব, এত তাড়াহুড়ো করে কোথায় ছুটছেন? চিফ আপনাকে বিশেষভাবে ভেতরে ডেকেছেন। সে ছিল নয়নের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। দেবরাজকে টেনে হিচড়ে নয়নের সামনে নিয়ে যাওয়া হল। নয়ন তার ল্যাপটপ বন্ধ করল এবং দেবরাজের চোখের দিকে তাকিয়ে মুচকি হাসল। সেই হাসি দেবরাজের কাছে বিষাক্ত তীরের মতো বিঁধল। তাহলে মিস্টার দেবরাজ, সেই 5 লাখ টাকার ডিল কি এখনও ভ্যালিড, নাকি রেট বেড়ে গেছে? নয়নের এই প্রশ্নে দেবরাজের মুখে কুলুপ এঁটে গেল। পুরো কনফারেন্স রুমে পিনপতন নীরবতা ছেয়ে গেল। দেবরাজ সিং, যে গতকাল পর্যন্ত নিজেকে শহরের রাজা মনে করত, আজ একজন সাধারণ চোরের মতো মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তার চারপাশে ব্ল্যাক ক্যাট কমান্ডো এবং সিবিআইয়ের দুদে আধিকারিকরা মোতায়েন ছিল। নয়ন, যে তার গ্যারেজে গাড়ির চাকা বদলাত, আজ এক বিশাল ডেস্কে বসে তার ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছিল। বস, কফি খাবেন? নয়ন ঠিক সেই কথাটিই উচ্চারণ করল যা দেবরাজ তাকে তাচ্ছিল্য করার জন্য প্রায়শই বলত। দেবরাজের গলার স্বর শুকিয়ে এলো। সে তোতলাতে তোতলাতে বলল, নয়ন, অফিসার, আমি সত্যিই জানতাম না। আমার মনে হয়েছিল আপনি সত্যিই একজন গরিব অসহায় মেকানিক যার সততার দাম 5 লাখ টাকা। নয়ন তার কথার মাঝখানেই তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, মিস্টার দেবরাজ, আপনার সবচেয়ে বড় ভুল এটাই ছিল যে আপনি সাধারণ মানুষের জীবন সংগ্রামকে দুর্বলতা ভেবে বসেছিলেন। আপনি ভেবেছিলেন যে কারো গায়ে যদি কালির দাগ বা হাতে রেঞ্জ থাকে তবে তার বিবেকও কিনে নেওয়া যায়। নয়ন ডেস্কের ওপর একটি হার্ড ড্রাইভ ছুঁড়ে ফেলল। এটি আপনার সিংহ আইটি কর্পোরেশনের সমস্ত জালিয়াতির ডিজিটাল প্রমাণ। গত 3 বছরে আপনি শেল কোম্পানি, ডেটা চুরি এবং ডার্ক ওয়েবের মাধ্যমে কোটি কোটি টাকার কালো ধন বিদেশে পাচার করেছেন। আমি তোমার গ্যারেজে মেকানিক সেজে এই জন্য আসিনি যে আমার পেটের দায় ছিল, বরং এই জন্য এসেছিলাম যাতে আমি সেই এনক্রিপ্টেড পাসওয়ার্ডগুলো হ্যাক করতে পারি যা তুমি তোমার প্রাইভেট সার্ভারে লুকিয়ে রেখেছিলে।
দেবরাজের হুঁশ উড়ে গেল। তার মনে পড়ে গেল এক রাতে যখন সে মিটিং থেকে দেরি করে ফিরেছিল, সে নয়নকে সার্ভার রুমের কাছে দেখেছিল। তখন সে তাকে কেবল ক্লিনিং করছে ভেবে পাত্তা দেয়নি, কিন্তু এবার সে বুঝতে পারল যে নয়ন কত নিখুঁতভাবে তার ডেটা চুরি করেছিল। দেবরাজ ভুল পাল্টানোর চেষ্টা করল। সে গিরগিটির মতো রং বদলে বলল, অফিসার দেখুন, আমরা বিষয়টা টেবিলের নিচ দিয়ে মিটিয়ে নিতে পারি। আপনি যত ফান্ড চাইবেন আমি ক্রিপ্টোতে ট্রান্সফার করতে রাজি। 5 লাখ তো নেহাতি বকশিস ছিল, আমি আপনাকে 50 কোটি টাকা দেব, শুধু এই হার্ড ড্রাইভটা নষ্ট করে দিন। নয়নের চোখে ঘৃণার আগুন আরও তীব্র হল। সে পাশে দাঁড়িয়ে থাকা এসপিকে ইশারা করল, অফিসার, মিস্টার দেবরাজ সিংকে অ্যারেস্ট করুন। ইনি এইমাত্র একজন শীর্ষ সিবিআই আধিকারিককে বিশাল অঙ্কের ঘুষ দেওয়ার চেষ্টা করেছেন। এটিও এর এফআইআরে যুক্ত করুন। পুলিশ দেবরাজের হাতে হাতকড়া পড়াতেই তার আত্মা কেঁপে উঠল। তাকে সেই বিলাসবহুল স্পোর্টস কারের বদলে সোজা প্রেজেন্ট ভ্যানে তোলা হল। পুরো আইটি পার্কের মানুষ তামাশা দেখছিল। যে কর্মচারীরা কাল পর্যন্ত দেবরাজের সামনে মাথা নত করত, আজ তারাই তার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাচ্ছিল। কিন্তু কাহিনীর এখানেই জবনিকা পতন হয়নি। নয়নের লক্ষ্য শুধু দেবরাজকে জেলে পাঠানো ছিল না, এর পেছনে এক অত্যন্ত পুরনো আক্রোশ ও গভীর ক্ষত লুকিয়েছিল। পরের দিন নয়ন ইন্টারোগেশন সেলে পৌঁছল, যেখানে দেবরাজকে রিমান্ডে রাখা হয়েছিল। সে সেখানে একজন তদন্তকারী হিসেবে নয়, বরং সেই পুরনো ক্ষোভের কথা মেটাতে এসেছিল, যা সে বছরের পর বছর ধরে বুকে চেপে রেখেছিল। সে দেবরাজের চেয়ারের সামনে গিয়ে বলল, তোর কি মনে হয় আমি তোকে ধরেছি শুধু এই কারণে যে তুই ফ্রড? না দেবরাজ, আজ থেকে 8 বছর আগের কথা মনে করে দেখ। ন্যাশনাল হাইওয়ের কাছে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। এক গরিব স্কুল মাস্টারকে একটি দ্রুতগামী মার্সিডিজ পিষে দিয়েছিল, আর চালক প্রমাণ লোপাট করে পালিয়ে গিয়েছিল। দেবরাজের চোখ ছানা বড়া হয়ে গেল, তার চেহারা ফ্যাকাশে হয়ে পড়ল। 8 বছর আগে সে নতুন ব্যবসা শুরু করেছিল এবং ড্রাগস নেওয়া অবস্থায় একটি দুর্ঘটনা ঘটিয়েছিল, যা তার কাকা পলিটিক্যাল পাওয়ারে ধামাচাপা দিয়ে দিয়েছিলেন। নয়ন ভারী গলায় বলল, সেই স্কুল মাস্টার ছিলেন আমার আদর্শ বাবা। সেদিন আমার বাবার মৃত্যু শুধু গাড়ির ধাক্কাতেই হয়নি, বরং সেই অবিচারে হয়েছিল যা তুই ক্ষমতা দিয়ে কিনে নিয়েছিলি। আমার মা তখন থেকে কোমায় আচ্ছন্ন। তিনি আজও সেই দুর্ঘটনার ট্রমা থেকে বেরোতে পারেননি। আমি সেদিন নিজের কাছে শপথ নিয়েছিলাম যে আমি এত বড় একজন সাইবার এক্সপার্ট হব, যাতে তোর মতো অপরাধীরা দ্বিতীয়বার কোনো নিরীহ মানুষকে টাকার জোরে পিষে ফেলতে না পারে। দেবরাজ কান্নায় ভেঙে পড়ল। আমাকে মাফ করে দিন স্যার, আমি জানতাম না যে তিনি আপনার বাবা ছিলেন। মাফ? নয়ন চরম তিক্ততার সাথে বলল, ক্ষমা চাওয়ার যোগ্যতা তুই অনেক আগেই হারিয়েছিস। তুই আমার গ্যারেজে কাজ করা সাধারণ ছেলেকে 5 লাখ টাকায় কিনতে চেয়েছিলি, এটা না জেনেই যে সেই ছেলেটি তোর পুরো সাম্রাজ্যের ডেথ ওয়ারেন্ট নিয়ে বসে আছে। নয়ন সেখান থেকে বেরিয়ে গেল, কিন্তু সে আরও একটি মাস্টার স্ট্রোক প্ল্যান করেছিল। সে দেবরাজের কাকা, যিনি এই পুরো ক্রাইম সিন্ডিকেটের আসল মাথা ছিলেন, তাকে ধরার জন্য একটি ডিজিটাল ট্র্যাপ পেতেছিল। দেবরাজ তো ছিল কেবল একটি ফ্রন্টম্যান, আসল মাস্টারমাইন্ড ছিলেন গজেন্দ্র সিং। মাঝরাত পেরোতেই নয়ন একটি সিগন্যাল ইন্টারসেপ্ট করল। গজেন্দ্র সিং প্রাইভেট জেটে করে দেশ ছেড়ে পালানোর ছক কষছিলেন। তিনি নিজের সাথে কোটি টাকার বিটকয়েন কোড ও হার্ড ক্যাশ নিয়ে যাচ্ছিলেন। নয়ন তার স্পেশাল টাস্ক ফোর্সকে অ্যালার্ট করল, আমাদের তাকে এয়ারপোর্টে পৌঁছানোর আগেই আটকাতে হবে। সে যদি বর্ডার পেরিয়ে যায় তবে আর কোনো দিনই তাকে ছোঁয়া যাবে না। নয়ন তার স্পেশাল টাস্ক ফোর্সকে নির্দেশ দিল। তখনই নয়নের এনক্রিপ্টেড ফোনে একটি আননোন আইপি থেকে মেসেজ এলো। তাতে লেখা ছিল, নয়ন, তুমি যাকে খুঁজছ সে সেখানে নেই যেখানে রাডার দেখাচ্ছে। যদি আসল সত্যিটা জানতে চাও তবে সেই পুরনো গোডাউনে এসো যেখানে তুমি হ্যাকিং শিখেছিলে। নয়ন চমকে উঠল। সে গোডাউনের কথা হ্যাকার জানল কিভাবে? দুনিয়া তো এটাই জানত যে সে আইটিতে ডিগ্রি নিয়ে সরাসরি চাকরিতে ঢুকেছে। নয়নের অতীতের পেছনেও কি কোনো বড় রহস্য লুকিয়েছিল? সে কি সত্যি সেই মাস্টারের ছেলে ছিল, নাকি এর পেছনে অন্য কোনো বড় চক্রান্ত ছিল? নয়ন একাই সেই পরিত্যক্ত গোডাউনের দিকে রওনা হল। তার বিন্দুমাত্র ধারণাও ছিল না যে সেখানে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্য তার জন্য অপেক্ষা করছে। যখন সে গোডাউনে পৌঁছল, সেখানকার দৃশ্য দেখে তার হাত থেকে বন্দুকটি মাটিতে পড়ে গেল। সেখানে সামনের একটি রিভলভিং চেয়ারে অন্য কেউ নয়, স্বয়ং দেবরাজের কাকা গজেন্দ্র সিং বসেছিলেন, এবং তার পাশে যে লোকটি দাঁড়িয়েছিলেন তাকে দেখে নয়নের মুখ থেকে অস্ফুটে বেরিয়ে এলো, মাস্টারজি।
নয়নের সেই প্রথম মেন্টর, যিনি প্যারালাইজড হওয়ার নাটক করছিলেন, তিনি আজ স্যুট বুট পরে গজেন্দ্র সিংয়ের সাথে গ্লাস হাতে দাঁড়িয়েছিলেন। এসো নয়ন, তুমি সিবিআইতে খুব সুন্দর অভিনয় করেছ, কিন্তু এবারই দাবার বোর্ড গুটিয়ে খেলার সময় এসে গেছে, তার মাস্টারজি হিম শীতল কণ্ঠে বললেন। নয়নের পায়ের তলা মাটি সরে গেল। তার পুরো অতীতটাই কি একটি সাজানো মিথ্যে ছিল? তার মেন্টর কি এই সাইবার টেরোরিজমের অংশ ছিলেন? গোডাউনের সেই পুরনো এবং ড্যাম্প মারা ঘরে নিয়ন আলো জ্বলছিল। নয়নের চোখের সামনে যে দৃশ্য ছিল তা তার গোটা দুনিয়া নিমেষে তছনছ করে দিয়েছিল। তার গুরু, যাকে সে একজন অসহায় ও অসুস্থ মানুষ ভেবে নিজের রোজগারের টাকা পাঠাত, আজ গজেন্দ্র সিংয়ের সাথে সমান পার্টনারশিপে দাঁড়িয়েছিলেন। মাস্টারজি, এসব কি? আপনি এখানে এই ক্রিমিনালদের সাথে? নয়নের কণ্ঠস্বর কাঁপছিল। তার সার্ভিস রিভলভার মেঝেতে পড়েছিল এবং তার আত্মবিশ্বাস কাঁচের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। নয়নের মাস্টারজি, যার আসল নাম হরিশ, তিনি এগিয়ে এলেন এবং নিজের দামি চশমাটি মুছতে মুছতে নয়নের কাছে এলেন। তার চোখে সেই পিতৃসুলভ স্নেহ ছিল না যা নয়ন প্রতিদিন দেখত, বরং সেখানে একজন ঠান্ডা মাথার খুনির দীপ্তি ছিল। গুরু, যাকে তুমি দেবতা বলে মানছিলে, তা শুধুই একটি প্রজেক্ট ছিল। তুমি আজ সিবিআই এর টপ লেভেলে গেছো, এতে আমার ইনভেস্টমেন্ট ছিল। আমি তোমাকে হ্যাকিংয়ে এত দক্ষ করে তুলেছি যাতে তুমি সরকারি সিস্টেমের ভেতরে ঢুকতে পারো এবং আমাদের মতো মানুষদের ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে দিতে পারো, হরিশ শীতল কণ্ঠে বলল। গজেন্দ্র সিং অট্টহাস হাসলেন। নয়ন, তোমার কি মনে হয়েছিল এক সাধারণ স্টুডেন্ট এত বড় অফিসার হয়ে যাবে আর আমরা মনিটর করব না? সেই স্কুল মাস্টার আমার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ছিল এবং তার মৃত্যু একটি সুপরিকল্পিত হিট জব ছিল, যাতে তোমার মনে আমার ওই অপদার্থ ভাইপোর বিরুদ্ধে ঘৃণা জন্মায় এবং তুমি পুলিশ ফোর্সে গিয়ে উঁচু পদে আসীন হয়ে আমাদের কাজ করতে পারো। নয়নের মাথা বন বন করে ঘুরতে লাগল। কিন্তু কেন? আমাকে কেন ব্রেইন ওয়াশ করা হলো? গজেন্দ্র সিং উঠে দাঁড়ালেন এবং নয়নের কাছে এসে বললেন, কারণ আমাদের এমন একজন ইনসাইডারের প্রয়োজন ছিল যে সরকারি এজেন্সির দোহাই দিয়ে আমাদের রাইভালদের ডেটাবেস ধ্বংস করতে পারে এবং যার উপর কেউ কোনোদিন সন্দেহ করবে না। গত 2 বছরে তুমি যে কর্পোরেটদের সার্ভার সিজ করেছ, তারা সবাই আমার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী ছিল। তুমি অজান্তেই আমার একচেটিয়া বাজারের রাস্তা পরিষ্কার করে দিয়েছ। নয়নের নিজের বোকামির উপর কান্না পাচ্ছিল। সে যাকে নিজের সততার লড়াই মনে করত, তা আসলে এক বিশাল কর্পোরেট ওয়ারফেয়ারের অংশ ছিল। সে যাকে নিজের পথপ্রদর্শক ভেবেছিল, সে আসলে এক হ্যাকার সিন্ডিকেটের ডন বেরোল। হরিশ নয়নের কাঁধে হাত রাখার চেষ্টা করল। এখনও অফার ওপেন আছে নয়ন। দেবরাজ জেলে আছে, তাকে ওখানেই পৌঁছতে দাও। আমরা 3 জন মিলে এই ডার্ক ওয়েবে রাজত্ব করব। সরকারি সার্ভার থাকবে তোমার হাতের মুঠোয় আর ক্রিপ্টো থাকবে আমার অ্যাকাউন্টে। নয়ন এক ঝটকায় নিজের কাঁধ ঝাড়িয়ে নিল। কোসমিন কালেও না। আপনি শুধু একজন ছাত্রের ভক্তিই ভাঙেননি, আপনি এই দেশের ইন্টেলিজেন্সকে অপমান করেছেন। যদি আমার গোটা জীবনটাই একটা প্রোগ্রামড মিথ্যে হয়, তবে আজ থেকে আমি সেই মিথ্যেকে ডিলিট করছি। সে দ্রুত নিচে ঝুঁকে নিজের রিভলভারটি তুলে নিল, কিন্তু সে ফায়ার করার আগেই গজেন্দ্র সিংহের বাউন্সাররা তাকে লেজার গান দিয়ে ঘিরে ফেলল। হিরোগিরি করো না নয়ন, এখান থেকে জীবিত লগ আউট করা ইম্পসিবল, গজেন্দ্র ওয়ার্নিং দিলেন। ঠিক তখনই গোডাউনের বাইরে ড্রোনের আওয়াজ শোনা গেল। পুলিশের জিপ এবং সোয়াট টিম পুরো এরিয়া ব্লক করে ফেলেছিল। হরিশ ও বজেন্দ্রর মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। নয়ন হাসল। তার চোখে এখন এক অন্যরকম কনফিডেন্স ছিল। আপনাদের কি মনে হয়েছিল আমি একজন সাইবার চিফ এবং আমি আমার লাইভ লোকেশন শেয়ার না করে এখানে আসব? আমি আমার কলার মাইক অন রেখেছিলাম। আমার পুরো হেডকোয়ার্টার আপনাদের প্রতিটি কনফেশন শুনেছে। গোডাউনের শাটার ভেঙে পড়ল এবং ফোর্স ভেতরে চার্জ করল। এক ভয়ঙ্কর ফায়ারিং শুরু হয়ে গেল। হরিশ ও গজেন্দ্র ব্যাকডোর দিয়ে পালানোর চেষ্টা করল, কিন্তু নয়ন টার্গেট ছাড়ল না। সে তার পুরনো গুরুর পিছু ধাওয়া করল, যে এক সরু গলি দিয়ে হাইওয়ের দিকে পালাচ্ছিল। গলির মুখে নয়ন হরিশকে আটকে দিল। স্টপ! সামনে আর কোনো এসকেপ রুট নেই। হরিশ পিছন ঘুরল। তার হাতেও একটি অটোমেটিক পিস্তল ছিল। সরে দাওয়াও আমার পথ থেকে। নয়ন, আমি সারেন্ডার করব না। আপনি আমার গুরুর মতো, অথবা অন্তত আমি আপনাকে সেটাই মেনেছিলাম। ফোর্সের কাছে সারেন্ডার করুন, হয়তো আপনার শাস্তি কিছুটা কম হতে পারে। নয়ন কিছুটা ইমোশনাল হয়ে বলল।
হরিশ চরম তাচ্ছিল্যের সুরে বলল, আমি তোমার কোনো গুরু নই, তোমার আসল বাবা মা তো সেই বিল্ডিং ফায়ারেই মারা গিয়েছিল যা গজেন্দ্র লাগিয়েছিল। আমি তোমাকে অনাথ আশ্রম থেকে শুধু এই জন্যই পিক আপ করেছিলাম কারণ তোমার ব্রেনে একটা জিনিয়াস স্পার্ক ছিল। এটি ছিল সেই শেষ ভাইরাস যা নয়নের ইমোশনাল সিস্টেমকে ক্র্যাশ করে দিল। যে ছেলেটির নিজস্ব বলতে কেউ ছিল না, যাকে একটি নির্দিষ্ট টুল হিসেবে ইউজ করা হয়েছিল, সে আজ সম্পূর্ণ একা রণাঙ্গনে দাঁড়িয়েছিল। কিন্তু এই রিয়ালিটি চেকই তাকে আরও ফোকাসড করে তুলল। হরিশ গুলি চালানোর জন্য হাত তুলল, কিন্তু নয়ন ক্ষিপ্রতার সাথে সাইড স্টেপ নিয়ে হরিশের কাঁধ লক্ষ্য করে একটি নির্ভুল শট নিল। পিস্তল ছিটকে ড্রেনে পড়ল। ফোর্স এসে হরিশ গজেন্দ্র সিংহকে কাস্টাডিতে নিল। রাতের অন্ধকারে যখন সবাইকে ভ্যানে তোলা হচ্ছিল, তখন দেবরাজকেও সেখানে স্পট ভেরিফিকেশনের জন্য আনা হলো। সে তার কাকা এবং মাস্টারজিকে হাতকড়া পরা অবস্থায় দেখল। তার দুনিয়া তছনছ হয়ে গিয়েছিল। সে নয়নের দিকে চোখ তোলার সাহস পাচ্ছিল না। নয়ন দেবরাজের কাছে গিয়ে বলল, তুই আমার ইন্টিগ্রিটি 5 লাখ টাকায় কিনতে চেয়েছিলি না। আজ দেখ, তোর গোটা সিন্ডিকেট 0 ভ্যালুতে স্ক্র্যাপ হয়ে গেছে। আসল পাওয়ার সার্ভারে নয়, বরং মানুষের সদিচ্ছায় থাকে। চার্জশিট ফাইল হলো, কিন্তু নয়নকে সাসপেন্ড করা হলো, কারণ সে অজান্তেই হলেও গজেন্দ্র রাইভালদের ধ্বংস করে দিয়েছিল। ডিপার্টমেন্ট তার ইন্টারনাল এনকোয়ারি শুরু করল। নয়ন তার সেই ছোট্ট ফ্ল্যাটে ফিরে এলো, যেখানে সে একাকী থাকত। তার কাছে এখন না ছিল ব্যাজ, না মেন্টর, আর না পাওয়ার, কিন্তু তার কাছে অক্ষত ছিল তার আত্মসম্মান। 1 মাস পর যখন সে তার পুরনো ড্রাইভগুলো ফরম্যাট করছিল, তখন সে একটি হিডেন ফোল্ডার পেল যা হরিশের ক্লাউড থেকে ব্যাকআপ হয়েছিল। সে সেটিকে ক্রিপ্ট করতেই ভেতরে একটি স্ক্যান করা ডায়েরি এবং একটি পুরনো ভিডিও দেখতে পেল। সেই ভিডিওতে থাকা এক সাংবাদিক দম্পতি একটা ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে হাসছিল। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আমাদের ছেলে নয়ন, তুমি বড় হয়ে এই করাপ্ট সিস্টেমের বিরুদ্ধে আওয়াজ তুলবে। ভিডিওটি দেখা মাত্রই নয়নের চোখ বিস্ময়ে স্থির হয়ে গেল। ভিডিওতে থাকা সেই পুরুষটি কোনো সাধারণ মানুষ ছিলেন না। 30 বছর আগের তিনি ছিলেন শহরের প্রাক্তন নির্ভীক রিপোর্টার, যাকে গজেন্দ্র স্ক্যাম ফাঁস করার আগেই সরিয়ে দিয়েছিল। এর মানে হল, নয়নের মিশন এখনও শেষ হয়নি। তাকে তার আসল বাবা মায়ের খুনিদের শুধু অ্যারেস্ট করলেই হবে না, বরং সেই পুরো পলিটিক্যাল নেক্সাসটিকে শিকড় থেকে ডিলিট করতে হবে, যা সিস্টেমের গভীরে ম্যালওয়্যার ছড়াচ্ছিল। ঠিক তখনই তার দরজায় হ্যামারিংয়ের শব্দ হল। সামনে দেবরাজ দাঁড়িয়েছিল। সে প্যারোলে রিলিজ পেয়েছিল, কিন্তু তার অবস্থা আধা পাগলের মতো ছিল। নয়ন, আমাকে বাঁচাও, ওরা আমাকে এনকাউন্টার করে দেবে। দেবরাজ প্যানিক করে উঠল। নয়ন ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কারা? দেবরাজ কাঁপা কাঁপা হাতে একটি লেজার চিপ বের করল। কাকার হরিশ তো শুধু প্রক্সি ছিল, আসল কিংপেন অন্য কেউ, এবং সে এখন তোমাকেও ট্রেস করছে। দেবরাজের চোখে মৃত্যুর আতঙ্ক স্পষ্ট দেখা যাচ্ছিল। সেই অ্যারোগেন্ট বিলিয়নার, যে একসময় টাকার জোরে মানুষের ভবিষ্যৎ ম্যানিপুলেট করত, আজ ভিখারির মতো নয়নের কাছে প্রোটেকশন চাইছিল। নয়ন, আমাকে একবার সুযোগ দাও। আমার মনে হয়েছিল সিস্টেম কেনা যায়, কিন্তু কাকার হরিশ আমাকেও ফাঁসিয়েছে। তারা এই চিপের জন্য পুরো শহর জ্বালিয়ে দিতে পারে। এতে সেই সব ভিআইপিদের সুইস ব্যাংক ডিটেইলস আছে, যারা আড়াল থেকে এই পুরো ডার্ক নেটওয়ার্ক চালাচ্ছে। দেবরাজ হাঁপাতে হাঁপাতে কথাগুলো বলল। নয়ন চিপটি নিজের পকেটে নিল। তার মস্তিষ্কে অ্যালগোরিদমের মতো পুরনো ডেটা সিঙ্ক হতে শুরু করল। তার আসল বাবা মায়ের সেই অস্পষ্ট মুখ, হরিশের বিশ্বাসঘাতকতা, এবং এখন এই নতুন লেভেল। সে লজিক্যালি ভাবল, সে যদি এই মুহূর্তে লোকাল পুলিশের কাছে যায়, তবে হাইলি পসিবল যে সিস্টেমের ভেতরে থাকা গজেন্দ্র লোক এই এভিডেন্স নষ্ট করে দেবে। ভেতরে আয় দেবরাজ, নয়ন শান্ত ও দৃঢ়তার সাথে বলল। সে তার আইপিএসের ব্যাচমেট এক সৎ অফিসার এসিপি রায়কে একটি এনক্রিপ্টেড কোড পাঠাল। মাত্র 10 মিনিট কেটেছিল, হঠাৎ নয়নের ফ্ল্যাটের বাইরে কনভয় থামার ব্রেক কষার আওয়াজ শোনা গেল। তীব্র সার্চলাইটের আলো কাঁচ ভেদ করে ভেতরে আসছিল। কালো ইউনিফর্ম পরা ডজনখানেক ভাড়াটে শুটার বিল্ডিংটি ব্লক করে ফেলেছিল। এক ভারী ও রুক্ষ কণ্ঠস্বর লাউডস্পিকারে ভেসে এলো,
নয়ন, লেজার চিপটা ব্যালকনি থেকে ছুঁড়ে ফেল এবং ওই দেবরাজকে আমাদের হাতে তুলে দাও। আমরা তোমার ফ্যামিলি হিস্ট্রি ভুলে গিয়ে তোমাকে ছেড়ে দেব। এই ভয়েস ছিল স্টেটের সবচেয়ে পাওয়ারফুল ক্যাবিনেট মিনিস্টার রুদ্রপ্রতাপ সিংয়ের। নয়ন ডিকোড করে ফেলল যে আসল মাস্টারমাইন্ড ইনি। রুদ্রপ্রতাপই বহু বছর আগে নয়নের রিপোর্টার বাবাকে খুন করিয়েছিলেন এবং গজেন্দ্র সিংকে ফ্রন্টে রেখেছিলেন। নয়ন দেবরাজের দিকে তাকালো। আজ তোর কাছে নিজের পাপ ধোয়ার শেষ অপশান আছে। তুই কি আমাকে ব্যাকআপ দিবি? দেবরাজ ঘামতে ঘামতে মাথা নাড়ল। আমি আর এই ভয়ে বাঁচতে চাই না। নয়ন মেইন এমসিবি ট্রিপ করিয়ে দিল। ফ্ল্যাট সম্পূর্ণ অন্ধকার হয়ে গেল। বাইরে থেকে ব্লাইন্ড ফায়ারিং শুরু হলো। নয়ন তার স্পেশাল ফোর্সেস ট্যাকটিক্স কাজে লাগালো। সে নাইট ভিজন গগলস পরে নিল। সে নিঃশব্দে নাইট ফায়ার এসকেপ দিয়ে নেমে এসে একে একে শুটারদের ডিজার্ম করতে শুরু করল। ওদিকে মন্ত্রী রুদ্রপ্রতাপের মনে হল যে ভেতরে সবাই ডেড। তিনি নিজেই সিকিউরিটি নিয়ে ভেতরে প্রবেশ করলেন। তিনি লাইটার জ্বালাতেই দেখলেন সামনে নয়ন দাঁড়িয়ে আছে। তার হাতে কোনো ওয়েপন নয়, বরং তার স্মার্ট ওয়াচ ছিল, যা দিয়ে সে পুরো কনভারসেশন ন্যাশনাল মিডিয়ায় লাইভ টেলিকাস্ট করছিল। রুদ্রপ্রতাপজি, আপনার পলিটিক্যাল ক্যারিয়ারের সার্ভারাজ ডাউন। এই মুহূর্তে পুরো দেশ এবং সেন্ট্রাল এজেন্সির ডিরেক্টররা আপনাকে লাইভ স্ক্রিনে দেখছেন। আপনি যা কিছু কনফেস করেছেন সব ক্লাউডে সেভ হয়ে গেছে। নয়ন ড্যারিংয়ের সাথে বলল। রুদ্রপ্রতাপ বিকট হাসলেন। লাইভ স্ট্রিম? এখান থেকে জ্যাত ফিরলে তবে তো। শুট হিম। গার্ডরা যেমনই সেফটি ক্যাচ খুলতে চাইল, চারদিক থেকে লেজার ডট আর সাইরেনের আওয়াজ বেজে উঠল। এসিপি রায় তার সিবিআই অ্যান্টি টেরর স্কোয়াড নিয়ে রেড করেছিলেন। এক হাই ভোল্টেজ অপারেশনের পর রুদ্রপ্রতাপ এবং তার সিন্ডিকেটকে নিউট্রালাইজ করা হলো। পরের দিন সকালে যখন নিউজ চ্যানেলগুলো অন হলো, তখন ব্রেকিং নিউজ বদলে গিয়েছিল। স্টেটের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী হাই সিকিউরিটি সেলে বন্দী ছিলেন। দেবরাজ রাজসাক্ষী হয়ে সমস্ত ফিনান্সিয়াল ট্রেল ওপেন করে দিয়েছিল, যার কারণে কোর্ট তার সাজা মকুব করে রিহ্যাবিলিটেশনে পাঠায়। নয়নের সাসপেনশন উঠল এবং সিবিআই তাকে প্রমোশন দিয়ে ফিরিয়ে নিল। তাকে প্রেসিডেন্ট গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হলো। কয়েক সপ্তাহ পর নয়ন সেই সেন্ট্রাল জেলে পৌঁছল যেখানে তার ফেক গুরু বন্দী ছিল। সে ইন্টারকমে হরিশের সাথে কথা বলল। হরিশের চোখে এখন চরম হতাশা ছিল। নয়ন, আমি তোমাকে নিজের গ্রেটেস্ট ক্রিয়েশন ভেবেছিলাম, কিন্তু তুমি আমাকে লয়্যালটির আসল মানে শিখিয়েছ। হরিশ দীর্ঘশ্বাস ফেলে বলল। নয়ন নির্লিপ্ত কণ্ঠে উত্তর দিল, লয়্যালটি কোডিং দিয়ে ইনস্টল করা যায় না। আপনি আমাকে যে ডার্কনেসে ঠেলে দিয়েছিলেন সেটাই আমাকে আলোর পথ চিনতে শিখিয়েছে। আমি আপনাকে ক্ষমা করতে পারবো না, তবে আমি নিজের মন থেকে আপনার চ্যাপ্টার ডিলিট করে দিয়েছি। গল্পের শেষে নয়ন সেই পুরনো প্রেস ক্লাবে পৌঁছল যেখানে বছর আগে তার বাবার অফিস ছিল। সে সেখানে একটি ডিজিটাল লাইব্রেরি তৈরি করালো এবং তাতে এনগ্রেভ করল, সত্য কখনো ডিলিট হয় না, সে শুধু সঠিক পাসওয়ার্ডের অপেক্ষা করে। সেই বিলাসবহুল আইটি পার্ক যেখানে দেবরাজ রুল করত, তা এখন একটি ওপেন সোর্স ইনোভেশন হাব হয়ে গিয়েছিল, যেখানে আন্ডার প্রিভিলেজড স্টুডেন্টদের ফ্রি কোডিং শেখানো হতো। নয়ন তার প্রথম রিকভার করা সেই 5 লাখ টাকার বাতিল চেকটি একটি গ্লাস ফ্রেমে বেঁধে নিজের কেবিনের ওয়ালে রেখে দিল। এটা নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্যে যে এথিক্সের কোনো প্রাইস ট্যাগ হয় না। যে বিলিয়নার একসময় ইগোতে অন্ধ ছিল, সে আজ সেই হাবেরি ল্যাবে বাচ্চাদের এআই পড়াচ্ছিল। দেবরাজ তার সমস্ত শেয়ার ট্রাস্টে ডোনেট করে দিয়েছিল এবং এখন একটি মিনিমালিস্ট জীবনযাপন করছিল। নয়ন তার ব্যালকনি থেকে ভোরের উদীয়মান সূর্যের দিকে তাকিয়েছিল। তার মনে হল যে তার আসল বাবা মা আজ ওপর থেকে তাকে দেখে প্রাউড ফিল করছেন। সে নিজের রুটস খুঁজে পেয়েছিল, নিজের জাস্টিস ডেলিভার করেছিল, আর সব কিছুর ঊর্ধ্বে সে প্রুভ করে দিয়েছিল যে একজন সাধারণ মেকানিকের ভেতরের ফায়ারওয়াল একজন দুনিয়া কাঁপানো ডনকেও ফ্র্যাশ করিয়ে দিতে পারে। বন্ধুরা, আজকের মতো আমাদের এই থ্রিলার এখানেই শেষ হচ্ছে। যদি আপনাদের এই নতুন কনসেপ্টের গল্পটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সেই সাথে নোটিফিকেশন বেলটিও অন করে রাখুন। কমেন্ট সেকশনে জানান আপনারা কে কোন শহর থেকে দেখছেন। নিজেদের পরিবার এবং কাছের মানুষদের সাথে ভিডিওটি শেয়ার অবশ্যই করবেন। আপনাদের এই ছোট ছোট সাপোর্টগুলোই আমাদের আরও নতুন গল্প বানানোর মোটিভেশন দেয়।